আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে আমরা একটা পুচকা চ্যাপ্টার পড়বো। অধ্যায়টার নাম জুলজি চ্যাপ্টার 12 এর প্রাণীর আচরণ। এই অধ্যায়টা পুচকা চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ তোমাদের এইচএসসি তে আসবে, অ্যাডমিশন টেস্টেও আসতে পারে। বাট পড়া খুব বেশি না, অল্প একটু পড়া। আমি যতটুকু পড়াই দিব ততটুকু ভালো করে পড়লেই তুমি এই চ্যাপ্টার এমসিকিউ পেরে যাবা। সো অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর আচরণ, যে একটা প্রাণী কিভাবে আচরণ করে, কি কি টাইপের আচরণ আসতে পারে। প্রথম কথা, এই যে প্রাণীর আচরণ নিয়ে যে পড়াশোনা করি এটাকে বলে ইথোলজি। প্রাণীর আচরণ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? ইথোলজি। সেই ইথোলজির জনক আসলে হচ্ছে কে, বা ইথোলজি নিয়ে কাজ করেছে কারা কারা? তিনজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ। এই তিনজন বিজ্ঞানী মূলত আমাদের ইথোলজির প্রধান স্থপতি হিসাবে গণ্য হয়। সো আলাদাভাবে কাউকে ইথোলজির জনক সেভাবে বলা হয় না। এই তিনজনেরই একটা রোল বা প্রভাব রয়েছে। কারা কারা বিজ্ঞানী? একজনের নাম কার্ল ভন ফ্রিস, একজনের নাম হচ্ছে লরেঞ্জ, আর একজনের নাম নিকোলাস স্টিনারবার্গ। তাহলে কার্ল ভন ফ্রিস উনি মূলত মৌমাছি নিয়ে গবেষণা করেছে। মৌমাছি নৃত্য আবিষ্কার করে উনি হচ্ছে যে নোবেল প্রাইজও পেয়ে গেছে, যে মৌমাছির ভাষা আবিষ্কার করেছে উনি। কোনার্ড লরেঞ্জ, লরেঞ্জ হচ্ছে যে আচরণ নিয়ে খুব কাজ করেছে, যে হচ্ছে যে শিখন আচরণ, অভ্যাসগত আচরণ, এগুলা নিয়ে। নিকোটিনারবার্গও সেম, হচ্ছে যে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন থেকে শুরু করে বিভিন্ন আচরণ নিয়ে তিনি কাজ করেছেন। সেই তিনজন বিজ্ঞানী আমাদের ইথোলজি নিয়ে কাজ করেছে। সো এখানে আমাদের কার কার নাম আছে? নিকোটিনারবার্গের নাম আছে, কার্ল ভন ফ্রিসের নাম আছে। আমাদের হচ্ছে যে বেশিরভাগ জায়গায় এই নিকোটিনার বার্গকেই হচ্ছে ইথোলজির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সো আমরা এটাই হচ্ছে যে অ্যান্সার হিসেবে হচ্ছে রাখবো নিকোটিনার বার্গের নামটা। তারপরে প্রশ্ন হচ্ছে যে অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সারাদানের প্রক্রিয়াকে কি বলা হয়? অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে এই যে প্রাণীর সারাদান, এই সারাদানকে বলা হয় ট্যাক্সিস। যদি যেই দিকে একটা উদ্দীপক আছে, যেমন আমার নিচে লাইট আছে, লাইটের দিকে যদি আমি যাই তাহলে এটা একটা পজিটিভ ট্যাক্সিস, লাইটের বিপরীত দিকে গেলে এটাকে নেগেটিভ ট্যাক্সিস। সো কোনো উদ্দীপনার দিকে সারা দিয়ে চলনকে বলা হয় ট্যাক্সিস, তার দিকে গেলে পজিটিভ, বিপরীত দিকে গেলে নেগেটিভ। এখন লাইট মানে আলো, তো হচ্ছে যে এই আলোর ট্যাক্সিসের নামটা কি হবে, এইটা আমরা এই জায়গায় দেখবো। দেখো যে দিকমুখীদের উপর ট্যাক্সিস দুই টাইপের, একটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস বা এটাকে বলা হয় হচ্ছে ধনাত্মক ট্যাক্সিস, আর এটা হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস বা এটাকে কি বলা হয়? ঋণাত্মক ট্যাক্সিস। তাহলে উদ্দীপনার উৎসের ভিত্তিতে জীবে নিম্নোক্ত দুই ধরনের ট্যাক্সিস দেখা যায়। তাহলে একটা হচ্ছে আলোর দিকে গেলে সেটাকে বলবো ফটো ট্যাক্সিস, যেমন ঘাসফড়িং আলোর দিকে যায় আর আসলে আলোর বিপরীত দিকে যায়। লাইট ছাড়লে তেলাপোকা কি সব গর্তে ঢুকে যায়। সো ঘাসফড়িংকে আলোর দিকে, দিবাচর প্রাণী, আলো থাকলে ঘাসফড়িং আসবে। বা দেখবো যে কিছু পোকা আছে, আলো আছে, পোকাগুলো আসতেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের পজিটিভ ফটোট্যাক্সিস। আর আলো দেখলে দূরে চলে যাচ্ছে, যেমন আমাদের হচ্ছে তেলাপোকা, তাহলে এটা নেগেটিভ ফটোট্যাক্সিস। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে ট্যাক্সি জিনিসটা কি, সেটা জানলাম। এবং হচ্ছে যে কোনটাকে কি ট্যাক্সিস বলে, আলোর জন্য ফটোট্যাক্সিস, আলোর দিকে পজিটিভ, বিপরীতে নেগেটিভ। থার্মো মানে টেম্পারেচার, থার্মো মানে কি? টেম্পারেচার, তাপ দিয়ে বোঝায় থার্মোট্যাক্সিস। সো হচ্ছে যেমন আমাদের গ্রীষ্মকালে কি হয়? মশা মাছির আক্রমণ বেড়ে যায়। তো আমাদের দেখা যায় গ্রীষ্মকালে আমাদের হচ্ছে অধিক তাপমাত্রায় মশার প্রকোপ, ছার পোকার আক্রমণ বেড়ে যায়, সেটা ধনাত্মক ট্যাক্সিস। আর ব্যাঙ কি করে? শীতকালে হচ্ছে গর্তে চলে যায়, হাইবারনেশনে চলে যায়, শীত নিদ্রায় চলে যায়। তাহলে হচ্ছে ব্যাঙের যে শীত নিদ্রা, এটা ঋণাত্মক থার্মোট্যাক্সিস, টেম্পারেচারের জন্য সে ভেতরে ঢুকে যাচ্ছে। হাইড্রো মানে আমাদের হচ্ছে পানি, পানির প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া। কেমো মানে রাসায়নিক উদ্দীপনার প্রতি উদ্দীপনা। জিও মানে হচ্ছে গ্র্যাভিটির জন্য যে উদ্দীপনা। থিগমো মানে কি? থিগমো মানে স্পর্শ অনুভূতির প্রতি হচ্ছে প্রাণীর উদ্দীপনা। রিও ট্যাক্সিস যে আছে, প্রবাহমান পানির প্রতি প্রাণীর সারা। যে প্রবাহমান পানি যে আছে, ফ্লোটিং ওয়াটার, তার দিকে সারাকে বলা হয় রিও ট্যাক্সিস বলা হয়। যেমন মাছের পোনার স্রোতমুখী চলনকে রিও ট্যাক্সিস বলা হয়। তো আমাদের মাছের পোনা স্রোতের দিকে চলছে, এটা ধনাত্মক রিও ট্যাক্সিস বলে। আর ইলিশ মাছ ডিম পাড়ার সময় স্রোতের বিপরীত দিকে চলে, ডিম পাড়ে, তাহলে এটাকে কি বলবো? ঋণাত্মক রিও ট্যাক্সিস, ঋণাত্মক রিও ট্যাক্সিস বলা হয়। তারপর দেখো গ্যালভানো ট্যাক্সিস হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিকে, গ্যালভানো হচ্ছে বিদ্যুৎ প্রবাহের প্রতি প্রাণীর যে সারা, এটাকে বলা হয় গ্যালভানো ট্যাক্সিস। সনো বা ফোনোট্যাক্সিস যে আছে, এটা শব্দের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, সাউন্ডের প্রতি, শব্দের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, এটাকে সনো বা ফোনোট্যাক্সিস বলা হয়। অ্যানিমোট্যাক্সিস হচ্ছে বায়ু প্রবাহের প্রতি প্রাণীর যে সারা, বায়ু প্রবাহের অনুকূলে আর প্রতিকূলে পাখি ওড়ে। আমাদের নৌকা বায়ু প্রবাহের অনুকূলে চলে, আবার প্রতিকূলে চলে। তো ধনাত্মক এবং ঋণাত্মক ট্যাক্সিস আছে। স্টেরোট্যাক্সিস যে আছে, সেটা কি? আমাদের মসৃণ ও সমতলের প্রতি প্রাণীর যে সারা, মসৃণ এবং সমতলের প্রতি প্রাণীর যে সারা, সেটাকে বলা হয় হচ্ছে স্টেরোট্যাক্সিস। যেমন দেয়ালে টিকটিকি চলতেছে,
এটা মসৃণ এবং সমতলে চলতেছে, এটা একটা ধনাত্মক স্টেরোট্যাক্সিস। তাহলে স্টেরোট্যাক্সিস হচ্ছে মসৃণ এবং সমতলের প্রতি প্রাণীর সারা। সো দেয়ালে চলতেছে, যে আমাদের বাসাবাড়ির দেয়ালে টিকটিকি আছে না, এটা ধনাত্মক স্টেরোট্যাক্সিস। আর বনে জঙ্গলে যে টিকটিকি চলে এটা ঋণাত্মক স্টেরোট্যাক্সিস। তাহলে বনে বাজারে যে ঘুরে বেড়ায় এটা ঋণাত্মক স্টেরোট্যাক্সিস। সাপেক্ষ ট্যাক্সিস হচ্ছে যখন আমাদের সাপেক্ষ ট্যাক্সিস কি, যখন কোনো প্রাণী একই সময়ে দুই বা ততোধিক ট্যাক্সিস প্রদর্শন করে তখন তাকে সাপেক্ষ ট্যাক্সিস বলে। যেমন কিছু প্রজাপতি ডিম পাড়ার জন্য বিশেষ উদ্ভিদের গন্ধ ও সবুজ পাতার দিকে যায়। তাহলে হচ্ছে যে কি বলছে, একই সময় দুই বা ততোধিক ট্যাক্সিস, তাহলে ডিম পাড়ার জন্য বিশেষ রং ও গন্ধের পাতার দিকে যাচ্ছে। তাহলে রং ও গন্ধ দুই বা ততোধিক আমাদের উপাদান, তাহলে তখন তাকে বলা হয় সাপেক্ষ বা কন্ডিশনাল ট্যাক্সিস। এবার আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণ। এইটা আরেকটা জিনিস, যে ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণ। এখানে 5টা কথা বলা আছে। প্রথম কথা নেমো। নেমো মনে রাখবা, নাম মনে রাখা, স্মৃতিমূলক সারাদান। ছোটবেলায় মিনা কার্টুন দেখতাম না, সেখানে দেখতাম যে হচ্ছে রাজু বিভিন্ন জিনিস মনে রেখে 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 হচ্ছে যেত। তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে নেমো বা স্মৃতি। নেমোট্যাক্সিস। আমরা মেমোনিক পড়ি না, মেমোনিক, এটা কিন্তু মনে রাখার জন্য মেমোনিক। তো নেমো যে শব্দের অর্থ স্মৃতি। তাহলে এই স্মৃতিমূলক সারাদান তাহলে আশপাশে চলার বস্তুকে চিহ্ন হিসাবে মনে রাখে, এবং এই চিহ্ন সরায় ফেললেই কিন্তু বাসায় ফিরতে পারে না। এই নেমোট্যাক্সিস দেখায় কারা, পাখিরা যে পরিযান করে বা পাখিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারা এই ট্যাক্সিসটা দেখায় আমাদের। তারপর হচ্ছে এটা হচ্ছে নেমো, এটা কি নেমো। আচ্ছা, তারপর দেখো আমাদের নেমোর উল্টা হচ্ছে মেনোট্যাক্সিস হচ্ছে এই ট্যাক্সিসের প্রাণীর দিকমুখিতা কৌণিক বা অ্যাঙ্গুলার থাকে। এই ট্যাক্সিসের প্রাণীর দিকমুখিতা কেমন থাকে, কৌণিক বা অ্যাঙ্গুলার। যেমন সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়া চলন, সূর্য ওদিকে পিঁপড়াও সূর্যের দিকে সারা দিয়ে চলে, বাট কৌণিক বা অ্যাঙ্গুলার। সূর্যের প্রতি সারা দিয়ে চলনকে আমরা কি বলি, আমাদের মেনোট্যাক্সিস। সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার চলন, এটা অ্যাঙ্গুলার হবে আমাদের। তারপর হচ্ছে ক্লাইনোট্যাক্সিস। ক্লাইনোট্যাক্সিস সেসব প্রাণীতে হয় যাদের কোনো এরকম মাথায় অ্যান্টেনা নাই, জোর কোনো সংবেদন অঙ্গ নাই, তাদের পুরা দেহ সংবেদী অঙ্গ দিয়ে ভরা। তাহলে খেয়াল করো যে যেসব প্রাণীতে এই ট্যাক্সিস ঘটে সেসব প্রাণীতে কোনো জোর সংবেদী অঙ্গ থাকে না। সংবেদী গ্রাহী কোষগুলো সমগ্র দেহ জুড়ে, বিশেষ করে সম্মুখ অংশে অবস্থান করে। সম্মুখ অংশের এদিক ওদিক ঘুরায়া উদ্দীপনার ব্যাপকতা যাচাই করে। সব দিক থেকে ব্যাপকতা সমতাইলে প্রাণী সোজা চলতে থাকে। তো ব্লোফ্লাই এবং বাটারফ্লাই এর লার্ভায় এই ট্যাক্সিস দেখা যায়। তো পুরা বডিতে সংবেদ আছে, নাড়ায় সংবেদ গ্রহণ করে, যেদিকে সংবেদ বেশি সেদিকে যায়, সব দিক থেকে সংবেদ আসলে মাঝামাঝি যায়। টেলো আর ট্রপো, এই দুইটা খেয়াল করে দেখো যে দুইটা ট্যাক্সিস আছে। ডাবল ট্যাক্সিস, এর মধ্যে শক্তিশালী উদ্দীপনার প্রতি সাড়া দিলে তাকে বলবো টেলোট্যাক্সিস। এরা শুধু শক্তিশালী উদ্দীপনার প্রতি সাড়া দেয়। আর ট্রপোট্যাক্সিস হচ্ছে দুইটা ট্যাক্সিসের মাঝে ব্যালেন্স করে, যে এখান থেকে ট্যাক্সিস আসতেছে এখান থেকে ট্যাক্সিস আসতেছে, মাঝ বরাবর যাবে। তাহলে হচ্ছে দুই বা ততোধিক সংবেদী গ্রাহক অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে ভারসাম্যমূলক ট্যাক্সিস দেখা যায়। এক্ষেত্রে জোর সংবেদী অঙ্গ উপস্থিত থাকে। মাছের উকুনে আমরা হচ্ছে এই ভারসাম্যমূলক ট্যাক্সিস দেখতে পাই। মাছের উকুন ভারসাম্য, দুইটা উদ্দীপনার সাথে ভারসাম্য করে। আর টেলোট্যাক্সিস হচ্ছে মৌমাছি যখন আহারের খোঁজে চাক থেকে বের হয়, তখন একদিকে সূর্য অন্যদিকে ফুল আছে। সূর্য আর ফুলের মধ্যে উদ্দীপনা তার কার প্রতিবেশী, ফুল, কারণ ফুলে মধু আছে, সো সে ফুলের দিকে যায়। সো এই দুই উদ্দীপকের মধ্যে ফুলের উদ্দীপনা বেশি হয়, মৌমাছি ফুলের দিকে যায়। তাহলে দেখো ক্লাইনোট্যাক্সিস হচ্ছে এখানে কোনো আমাদের জোর সংবেদী অঙ্গ নাই, সারা দেহ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, যেদিকে সংবেদ বেশি সেদিকে যাবে। এটা ব্লোফ্লাই বাটারফ্লাই দেখা যায়। মেনোট্যাক্সিস হচ্ছে সূর্যের প্রতি সারা দিয়ে কৌণিক ভাবে যাওয়া পিঁপড়ার চলন, এটা মেনোট্যাক্সিস। নেমো হচ্ছে স্মৃতিমূলক ট্যাক্সিস। আমাদের টেলোট্যাক্সিস হচ্ছে দুইটা উদ্দীপনা থাকলে সবচেয়ে শক্তিশালী যেটা সেটার দিকে যাওয়াকে বলা হয় টেলোট্যাক্সিস। আর ট্রপোট্যাক্সিস হচ্ছে দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে তাকে ভারসাম্যমূলক ট্যাক্সিস বলা হয়। এটা উকুনে দেখা যায়। প্রবাহমান যে পানি আছে আমাদের, প্রবাহমান পানি দ্বারা তাহলে হচ্ছে যে দেখো আমরা এই প্রশ্নটা ছিল আমাদের যে অক্সিজেন ঘনত্বের পার্থক্য। এখন থিগমো মানে স্পর্শ, রিও মানে স্রোত, টেলো জিনিসটা তো আমরা হচ্ছে যে টেলোট্যাক্সিসও না, এটাকে অ্যারো মানে বাতাসের মধ্যে অক্সিজেন আছে। সো আমরা এই অ্যারোট্যাক্সিসটাকে অ্যান্সার দিতে পারি। এছাড়া আর কিছু তো আমাদের উত্তরে এখানে আসে না।
আর আমরা হচ্ছে টেলোট্যাক্সিস তো জানি যে শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া। প্রবাহমান পানি দ্বারা প্রভাবিত হলে যে প্রবাহমান পানির স্রোতের সাথে যেটা আছে সেটা কি রিওট্যাক্সিস। অ্যারো মানে বাতাস, থিগমো মানে স্পর্শ, জিও মানে হচ্ছে কি আমাদের গ্র্যাভিটি। আগুনে কারো হাত পড়লে বা কোনো যদি হচ্ছে সূক্ষ্ম জিনিস হাত পড়ে হাত দ্রুত সরে যায়, এটাকে একটা রিফ্লেক্স। এটাকে একটা রিফ্লেক্স, এটা কি আমাদের একটা রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া। এটা আমাদের রিফ্লেক্স বা ইংরেজিতে বলি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া বা ইংরেজিতে বলি হচ্ছে রিফ্লেক্স, বাংলায় কি বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। দেন আমাদের নেক্সট হচ্ছে এই যে দেখো এই জায়গায় আমাদের টাচ লাগছে, আমাদের হাত সরে গেছে। সো আমাদের এই ত্বকটা হচ্ছে কি একটা ত্বকটা হচ্ছে একটা গ্রাহক অঙ্গ। ত্বকটা হচ্ছে একটা গ্রাহক অঙ্গ। এই গ্রাহক থেকে এই উদ্দীপনাটা সংবেদী নিউরন বা অন্তবাহী পথে আমাদের হচ্ছে যে কোথায় যায়, অন্তবাহী পথে আমাদের মস্তিষ্কে যাওয়ার কথা। মস্তিষ্কেও না গিয়ে আগে এটা আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডে যায়। স্পাইনাল কর্ড থেকে হচ্ছে যে আমাদের আরেকটা সিগন্যাল আসে মোটর স্নায়ু দিয়ে, তারপর সেটা হচ্ছে যে হাত গ্রহণ করে হাতটা সরায় ফেলে। সেখানে 5টা স্টেপ টোটাল আমাদের, যে একটা উদ্দীপনা গ্রাহক, সেই উদ্দীপনাটা আমাদের সংবেদী স্নায়ু বা অন্তবাহী স্নায়ু দ্বারা যায় সুষুম্নাকাণ্ডে। সুষুম্নাকাণ্ডে সেটা রিসিভ করে এটা বহির্বাহী স্নায়ু বা মোটর স্নায়ু দিয়ে সেটা পাঠায় হচ্ছে গ্রাহক অঙ্গে পাঠায় বা হাতে পাঠায়, যেটা উদ্দীপনা করে জিনিসটা সরায় না। এটা খুব শর্ট টাইমে হয়, মানে একটা ইনফরমেশন ব্রেনে যেতে তো টাইম লাগবে। সো দ্যাটস এই ইনফরমেশনটা দ্রুত আমাদের হচ্ছে যে এই স্পাইনাল কর্ড যে আছে সেখানে গিয়ে একটা রেসপন্স দিয়ে দেয়। এটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। এই যে প্রতিবর্ত ক্রিয়া যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা প্রতিবর্ত ক্রিয়া দেখতে পাই, এই যে আমরা কি দেখতে পাই, আমাদের হচ্ছে যে প্রতিবর্ত ক্রিয়া আছে এটাকে 3 ভাগে ভাগ করা যায় সহজাত প্রতিবর্ত ক্রিয়াকে। একটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, একটা ডিপ রিফ্লেক্স, একটা হচ্ছে ভিসেরাল রিফ্লেক্স। সুপারফিশিয়াল রিফ্লেক্স হচ্ছে এই যে ধরো পায়ের তলায় সুরসুরি দিচ্ছে, উপরের দিকে সুরসুরি দিচ্ছে, এটা কি একদম উপরের দিকে সুরসুরি দেওয়া সুপারফিশিয়াল রিফ্লেক্স। তাহলে পায়ের তলায় সুরসুরি দেওয়া এটাকে আমাদের সুপারফিশিয়াল রিফ্লেক্স। তারপর হচ্ছে ডিপ রিফ্লেক্স হচ্ছে কি যখন উদ্দীপনা দেহের গভীরে অবস্থিত টেন্ডন থেকে, যে আমরা এই হাতের মধ্যে জোরে একটা বাড়ি দিব, হাতের টেন্ডনটায় বাড়ি খাবে, বাড়ি খেয়ে একটা রিফ্লেক্স হবে, এটাকে বলে ডিপ রিফ্লেক্স বলা হয়। যে পা ঝুলিয়ে বসে হাঁটুতে মৃদু আঘাত করলে হাঁটুতে ঝাঁকুনির সৃষ্টি হয়, এটা একটা ডিপ রিফ্লেক্স। আর ভিসেরাল রিফ্লেক্স হচ্ছে আমাদের বডির ভেতরে যে ভিসেরাগুলো আছে, হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র, ফুসফুস ইত্যাদিতে বিভিন্ন রিফ্লেক্স দেখা যায়, ইত্যাদিতে বিভিন্ন ডিপ রিফ্লেক্স দেখা যায়। আমরা পেটের মধ্যে দেখতে পারি ক্রিমেস্টারিক রিফ্লেক্স থেকে শুরু করে কিছু ডিপ রিফ্লেক্স আছে, এইটাকে আমরা বলি ভিসেরাল আমাদের রিফ্লেক্স বলা হয়। তাহলে একটা সুপারফিশিয়াল ডিপ আর একটা ভিসেরাল, অনেক ভেতরের অঙ্গগুলোর ভিতরে একটা রিফ্লেক্স দেখা যায়। প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করছে? প্যাভলভ একটা কুকুরকে আটকায় রেখা সেই কুকুরের লালা ক্ষরণটা নিয়ে দেখছে, যে খাবার দিলে কুকুরের লালা ক্ষরণ হয়, তাহলে কুকুরের লালা ক্ষরণের একটা শর্ত আছে, খাবার দিতে হবে। তো একটু পর দেখা যায় যে ব্যক্তিটা নিয়ে আসছে তার দেখলে লালা ক্ষরণ হয়, এটা কিন্তু একটা ঘন্টার সাথে সম্পর্কযুক্ত করছে। তাহলে হচ্ছে উনি মূলত সাপেক্ষণ ক্রিয়া নিয়ে প্যাভলভ কথাবার্তা বলেছে। তারপরে যে যেমন কুকুর খাবার দেখলে লালাক্ষণ হইতো, এখন খাবার সময় ঘন্টা দিছে, ঘন্টা দিলে তো লালাক্ষণ হচ্ছে না, নর্মালি ঘন্টা বাজাইতেছে, লালাক্ষণ হচ্ছে না। সো সে যেটা করলো যে খাবার দেওয়ার সময় ঘন্টা বাজাইতেছে, সো কুকুরটা একটা সময় মনে করে যে ঘন্টা বাজলেই কি আসবে, খাবার আসবে। তো সাপেক্ষ ক্রিয়াটাকে একটা উদ্দীপনার সাথে তিনি জুড়ে দিচ্ছে, যে কন্ডিশনাল রিফ্লেক্সটাকে। বেসিক্যালি খাবার এমনিও কুকুরে খাবার দেখলে লালাক্ষণ হবে, এটাকে চাইলে আমরা আনকন্ডিশনাল রিফ্লেক্সও বলতে পারি। সো আমি এটাকে একটা কন্ডিশন ঘন্টার সাথে জুড়ে দিছি। সো আমাদের আনকন্ডিশনাল রিফ্লেক্সকে কন্ডিশনাল রিফ্লেক্সে কনভার্ট করছে। যে আনকন্ডিশনাল বা আমাদের হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বা শর্তহীন প্রতিবর্ত ক্রিয়াকে শর্তযুক্ত প্রতিবর্ত ক্রিয়াতে কি করছে উনি কনভার্ট করছে, এটা ব্যাখ্যাতে বলতে পারো। ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার দেখতে দিলে লালাক্ষণ হয়, এটা কি, এটা একটা হচ্ছে যে তার স্বাভাবিক, খুব মানে স্বাভাবিক একটা বিষয় না, এটা তো কোনো আমাদের শর্তের কিছু নেই, ক্ষুধা লাগছে তার লালাক্ষণ হবে, এটাকে বলা হয় অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। ইংরেজিটা না জানলে কিন্তু এই দুইটা কথা খুব কঠিন লাগে, একটা হচ্ছে সাপেক্ষ আর একটা হচ্ছে অনাপেক্ষ, একটা সাপেক্ষ একটা অনাপেক্ষ। সাপেক্ষ বা ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে কন্ডিশনাল। অনপেক্ষ বা ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে আনকন্ডিশনাল। ওকে, আনকন্ডিশনাল। এখন দেখো যে নিচের কোনটি সহজাত আচরণ, নিচের কোনটি কি সহজাত আচরণ। সহজাত আচরণ হচ্ছে জন্মগত, ইনেট, একদম জন্ম থেকে আমরা পাচ্ছি, সেটা অভ্যাস, সাপেক্ষীকরণ, অনুকরণ না, সেটা হচ্ছে অপত্য লালন। সন্তান লালন পালন মানুষ কিন্তু একদম জন্মগতভাবে পায়।
যেমন হচ্ছে যে মুরগি তার বাচ্চা পালে, ডিমে তা দেয়, বাচ্চা হলে বাচ্চার কাছে গেলে ওকে আক্রমণ করে। মাছ হচ্ছে তার বাচ্চা পালে, এগুলো কি কোনো ট্রেনিং দরকার নেই, এগুলো একদম জন্মগত আমাদের হচ্ছে সহজাত আচরণ। যেমন হচ্ছে টুনটুনি পাখির বাসা নির্মাণ, যেমন সহজাত আচরণের মধ্যে একটা কমন হচ্ছে টুনটুনি পাখির বাসা নির্মাণ। টুনটুনি পাখির বাসা নির্মাণ, টুনটুনি পাখি কি বানায়? বাসা বানায়। টুনটুনি পাখি হচ্ছে বাসা নির্মাণ, এটা একটা সহজাত আচরণ। তারপর হচ্ছে আরেকটা সহজাত আচরণ হচ্ছে আমাদের মাকড়সার জাল বোনা, একটা সহজাত আচরণ। মাকড়সার জাল বোনা, মাকড়সার জাল বোনা, মাকড়সার জাল বোনা, এটাও আমাদের একটা কি সহজাত আচরণ। মাকড়সার জাল বোনা এটা একটা সহজাত আচরণ। সর্বপ্রথম কোন বিজ্ঞানী মাকড়সার জাল বোনার ধাপ দেখতে পায়? স্যার হ্যান্স পিটার্স সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ দেখতে পায়। এবং মাকড়সার জাল কিন্তু অনেক শক্ত একটা জিনিস, মানে একটা মানে হচ্ছে শক্ত, তো এটার তো থিননেস অনেক কম, বাট এটার হচ্ছে এটাকে যদি আমরা পুরু করতে পারি তাহলে কিন্তু এটা মানে একই পুরুত্বের মাকড়সার জাল আর একই পুরুত্বের হচ্ছে রড, এর মধ্যে মাকড়সার জালটার, মাকড়সার যে সুতা আছে এইটাকে যদি আমি একটা রডের ইস্পাতের পুরুত্বে নিতে পারি তাহলে ইস্পাত থেকেও কি হবে? শক্ত হবে। তাহলে আমাদের কে আবিষ্কার করে? স্যার হ্যান্স পিটার্স সর্বপ্রথম হচ্ছে যে আমাদের 1939 সালে মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেছেন। তারপর আসে দেখো হচ্ছে জিগজ্যাগ নৃত্য কোনটাই দেখায়? তিন কাটে স্টিল ব্যাক নামে একটা মাছ আছে, সেই মাছ হচ্ছে এই জিগজ্যাগ নৃত্যটা দেখায়, এবং তার নৃত্য দেখার উদ্দেশ্যটা কিন্তু খুব বেশি সৎ না। তো জিগজ্যাগ নৃত্য দেখায়া সে হচ্ছে স্ত্রী মাছকে আকৃষ্ট করে। জিগজ্যাগ নৃত্য দেখায় কাকে আকৃষ্ট করে? স্ত্রী মাছকে আকৃষ্ট করে। আকৃষ্ট করার পর তারপর সেই স্ত্রী মাছকে হচ্ছে কি করে? আকৃষ্ট করলো, এক নম্বর কথা। আকৃষ্ট করে সেই স্ত্রী মাছটাকে হচ্ছে তার যে বানানো ঘর সেখানে আনে, স্ত্রী মাছকে প্রভাবিত করে, স্ত্রী মাছের সাথে মিলনের মাধ্যমে স্ত্রী মাছ ডিম পারে, সেই ডিমের উপরও শুক্রাণু দেয়, দেওয়ার পর স্ত্রী মাছকে তাড়ায় দেয় সে জায়গা থেকে, দেওয়ার পর ডিম্বাণু শুক্রাণু মিলনে নিষেক হয়, সেই জাইগোটটাকে সে প্রতিপালন করে বাচ্চা বানায়, বাচ্চা হয়, সেই বাচ্চাটাকে সে প্রতিপালন করে। সো তিন কাটে স্টিল ব্যাগে পুরুষ মাছ বাচ্চা প্রতিপালন করে, স্ত্রী সাহায্য নেয় কিন্তু স্ত্রীরে সরায় দেয়, এটা জিগজ্যাগ নৃত্য। আবার হচ্ছে তার যে ঘরে যেন অক্সিজেন স্বল্পতা না হয় সেই জন্য সে ফ্যানিং করে। সো হচ্ছে তিন কাঠের স্টিল ব্যাগ হচ্ছে আমাদের এখানে মনে রাখবো হচ্ছে স্টিল ব্যাগের পুরুষ মাছ হচ্ছে ঘর বানায় এবং সন্তান পালন করে জিগজ্যাগ নৃত্য দিয়ে স্ত্রী মাছ আকৃষ্ট করে, জিগজ্যাগ নৃত্য দিয়ে স্ত্রী মাছ আকৃষ্ট করে, জিগজ্যাগ নৃত্য দিয়ে স্ত্রী মাছ কি করে? আকৃষ্ট করে। তিন নম্বর যে কথা আছে, থার্ড যে কথা, সেটা কি আমাদের? থার্ড কথাটা হচ্ছে যে এরা যেন ঘরে অক্সিজেন স্বল্পতা না হয় তাই ফ্যানিং করে, স্বল্পতা না হয় তাই ফ্যানিং করে, তাই কি করে আমাদের? ফ্যানিং করে, তাই হচ্ছে ফ্যানিং করে। ওকে, আচ্ছা আসো। শিশু জন্মের সাথে সাথে যে স্তনপান করায় মারা, এটা একটা মানে হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বলা যায়। ফ্যাপ, রিফ্লেক্সোনা, ট্যাক্সিসোনা, লার্নিংওনা, এটাকে ফ্যাপ বলে। ফ্যাপ হচ্ছে আমাদের, ফ্যাপের ফুল ফর্মটা কতেও আসতে পারে পরীক্ষায়, মনে রাখবো ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ফ্যাপের বৈশিষ্ট্য কিন্তু এটাও পরীক্ষায় হচ্ছে যে খতে আসতে পারে, ফ্যাপ নিয়ে কিছু কথাবার্তা আছে। এই ফ্যাপটা ফিক্সড অ্যাকশন প্যাটার্নটা ক বা খ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক বলে রাখলাম। কিন্তু এটা যদি জানতে চাও একটু বইটা খুলে, এখনই ক্লাসের মাঝে বইটা খুলে দেখে ফেলো, ফ্যাপ নিয়ে কয়েকটা কথাবার্তা বলা আছে বইয়ের মাঝে। এখন দেখো, রানী মৌমাছি দেহ থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোন সকল মৌমাছিগুলাকে একত্রে করে রাখে এবং রানীর প্রতি অনুগত রাখে, এইটাকে বলা হয় ফেরোমোন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। এবার আসো যে প্রাণীর সহজাত আচরণ হলো কি? সহজাত জন্মগত মাকড়সার জাল তৈরি, টুনটুনি পাখির বাসা নির্মাণ। কুকুরের মুখে লালাটা কোনো সহজাত আচরণ না, এটা তো খাবার দেখলে লালা খাওয়ানো হবে, এমন না যে কুকুর, যদিও কুকুর সবসময় লালা খাওয়ান করে, বাট হচ্ছে এটাকে সহজাত আচরণে ফেলা যাবে না, সহজাত আচরণে ফেলা যাবে না। এবার দেখো যে আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য যে আমাদের মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স আলফা 7, সেখানে প্রি বুকিং ভর্তি চলছে। তোমরা যদি লেট করো তাহলে কিন্তু দেরি হবে, আর দেরি করলে চান্স থেকে আস্তে আস্তে পিছিয়ে যাবা। মেডিকেল লাইফ কঠিন, হার্শ, খুব টাফ একটা লাইফ, বাট এই জীবনটা অনেকেই চাও, যারা চাও
তাদেরকে কিন্তু অবশ্যই পরিশ্রমটাও সেভাবে করতে হবে। সো মনে রাখবা যে কঠিন জীবনে শুধু কঠিন পরিশ্রম করা মানুষজনই আসতে পারে, কঠিন জীবনে কখনো একদম রিল্যাক্স চিল মুডের মানুষজন কিন্তু আসতে পারে না। এখন তাহলে চলো আমরা সামনের দিকে যাই। আমাদের হচ্ছে প্রতিবর্ত ক্রিয়াটা বা রিফ্লেক্সটা সুষম কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত, মস্তিষ্কের এখানে কোনো কন্ট্রোল নেই, এটা এক ধরনের অনৈচ্ছিক আচরণ বলতে পারো। এটা আমাদের ইচ্ছা দ্বারা সবসময় কন্ট্রোল হয় না। হ্যাঁ, অনেক সময় আমরা ইচ্ছা দ্বারা কন্ট্রোল করতে পারি যে আগুনে আঙ্গুল পড়বে, বাট আমরা হচ্ছে যে আঙ্গুল ছড়াবো না। সো এটা অনেকে খেলে, এরকম ছোটবেলায় দেখতাম মোমবাতির ভেতর দিয়ে আঙ্গুল নাড়াইতো, বাট ইটস নট দ্য রিয়েলিস্টিক থিং। এবার দেখো প্রতিবর্ত ক্রিয়া কি। প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে একটা হচ্ছে আমাদের হাই তোলা, আমাদের হচ্ছে চোখের উপযোজন, এটা প্রতিবর্ত ক্রিয়া। লালাক্ষরণকে কিন্তু কি কোনো প্রতিবর্ত ক্রিয়া বলা যায়? লালাক্ষরণ কোনো প্রতিবর্ত ক্রিয়া না, লালাক্ষরণ কোনো প্রতিবর্ত ক্রিয়া না। যে আমাদের কি হচ্ছে যে কিছু দেখলেই হঠাৎ করে লালাক্ষরণ শুরু হয় কিনা। সহজাত আচরণ, যেটা জন্মগত আচরণ, সহজাত আচরণটাকে বেসিক্যালি নিয়ে যাও জন্মগত আচরণ। জন্মগত আচরণ এটা বংশগত জিন দ্বারা নিয়ন্ত্রিত, কথা সত্যি। এরা হচ্ছে পর্যায়ক্রমে আত্মপ্রকাশ করে না, এরা শিক্ষা দ্বারা অর্জিত। আমাদের সহজাত আচরণের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই, পর্যায়ক্রমে আত্মপ্রকাশ করে এটা বলা যায়। হ্যাঁ, অনেক সময় সহজাত আচরণ একটা আমার ছোটবেলায় প্রকাশ পাচ্ছে না, আস্তে আস্তে বড় হওয়ার পর প্রকাশ পাচ্ছে আমাদের। তাহলে এটা কি 1 এবং 2? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কথা হচ্ছে আমাদের ট্যাক্সিসের বৈশিষ্ট্য কি। ট্যাক্সিসের বৈশিষ্ট্য আছে কিছু। ট্যাক্সিস যে আমাদের দিকমুখী চলন, জীব অপরিবর্তনীয় সাড়াদান করে, স্থানিক একটা দিকমুখিতা আছে। দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকতে পারে, আবার সম্পূর্ণ দেহ জড়িত নাও থাকতে পারে। এটা কিন্তু একটা কথা ট্যাক্সিসের ক্ষেত্রে মনে রাখবা, যে ট্যাক্সিসে ফুল বডি আমাদের ইনভলভ থাকতেও পারে, আবার ফুল বডি আমাদের ইনভলভ নাও থাকতে পারে। এই কথাটা হচ্ছে যে ট্যাক্সিসের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা। এখন দেখি আমাদের বইয়ে কি লেখা আছে, ট্যাক্সিসের দিকে ফুল বডিকে ইনভলভ করছে না বই ফুল বডিকে ইনভলভ করেনি, কারণ বইয়ে অনেক সময় অনেক কিছু লেখে। আচ্ছা চলো আমাদের কি এটা ট্যাক্সিস চলন শিক্ষালব্ধ আচরণ না, বাহ্যিক উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত, উদ্দীপকের উৎসের সাথে সম্পর্ক রেখে প্রাণীদেহের অবস্থান চেঞ্জ করে, চলনের সংবেদী অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে যে আমাদের উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া পজিটিভ নেগেটিভ হতে পারে, যেহেতু শিক্ষালব্ধ আচরণ নয় আমাদের হচ্ছে এটি জীবের আচরণে রূপান্তরিত, জীব নিয়ন্ত্রণ করে চলন। এখানে আমাদের হচ্ছে কোনো সচ্ছল প্রাণীতে এরূপ দেখা যায়। এখানে কোথাও বলা নাই যে ফুল বডি কি মুভ করাবে কি করাবে না। আমার কথা হচ্ছে যে ফুল বডি তো সবসময় মুভ করানোর প্রয়োজন হয় না, হয় না। হ্যাঁ, আমাদের হচ্ছে দিকমুখিতায় সম্পূর্ণ দেহ, আবার অনেক সময় ফুল বডিটাও জড়িত থাকে। কারণ কি, তোর আলোর দিকে যাচ্ছে, পুরো বডিটাই তো যাচ্ছে, তাই মুভমেন্ট তো। আচ্ছা, ফুল বডি জড়িত থাকে, যেহেতু এটা মুভমেন্ট, এখানে ফুল বডি জড়িত থাকতে হবে। তাহলে এটা কি 1, 2 এবং 3 আমাদের 1, 2, 3 এই তিনটাই আমরা অ্যান্সার হিসেবে নিব। 1, 2, 3টাকে আমরা অ্যান্সার হিসেবে নিব। আচ্ছা, প্রাণীদের ক্ষেত্রে অলট্রুইজম মানে পরার্থপরতা এবং সামাজিক একটা বন্ধন, এটাকে বলা হয় অলট্রুইজম। পরার্থপরতা এবং সামাজিক আচরণ, এটাকে কি বলা হয়? অলট্রুইজম বলা হয়। এখন দেখো যে আমাদের হচ্ছে নেক্সট কথা, পরিযান ও মৌমাছি পরস্পরের সহযোগিতায় যে ধরনের পরিযান, পরিযান মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আর মৌমাছি পরস্পরের সহযোগিতা যে ধরনের আচরণ, একটা হচ্ছে পরিযানটা তো একটা সহজাত আচরণ, মৌমাছি পরস্পরকে হেল্প করা এটা একটা সামাজিক আচরণ। এখানে শিখাশিখির কোনো বিষয় নাই, শিখাশিখির কোনো বিষয় এই জায়গায় ঘটে নাই। তাহলে 1 এবং 3 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কথা হচ্ছে আমাদের জ্বলন্ত কাঠি হাতে লাগলে হাত সরায় নিব। এখানে আমাদের কোন জায়গাটা কাজ করবে? আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, রিফ্লেক্সটা। এই যে জ্বলন্ত কিছুতে আঙ্গুল লাগছে, আমি আঙ্গুল সরাই নিচ্ছি, এটা রিফ্লেক্স। এই রিফ্লেক্সে কাজ করবে কে? স্পাইনাল কর্ড কাজ করবে। উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি কোন ধরনের আচরণ? এটা একটা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স, আমরা যে জ্বলন্ত কাঠিতে হাত লাগার কথা বললাম। উদ্দীপকের এই চিহ্নিত অংশের বৈশিষ্ট্য, এই চিহ্নিত অংশটা হচ্ছে মাকড়সার যে সুতা, মাকড়সার যে সুতা সেটার কথা কি বলছে? স্ক্লেরোপ্রোটিন দ্বারা তৈরি। এটা হচ্ছে আমাদের স্টিলের চেয়েও 5 গুণ শক্ত হবে যদি একই পুরুত্বে যায়। একই পুরুত্বে না গেলে কিন্তু স্টিলের চেয়ে 5 গুণ আমাদের হচ্ছে যেটা শক্ত হবে না। স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি, স্পিনারেট বলে হচ্ছে কোনো কথাবার্তা আমরা হচ্ছে যে দেখি নাই। তারপর আমরা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে বই আছে, আমরা একটু মাকড়সা নিয়ে দেখি যে কি কি কথাবার্তা মাকড়সার জাল নিয়ে হচ্ছে যে আমাদের বইয়ের মধ্যে আছে, মাকড়সার জাল নিয়ে। তো এই যে আমাদের মাকড়সার জাল কোথায়? আচ্ছা, মাকড়সার জাল দেখো এখানে বলছে যে এটি স্ক্লেরোপ্রোটিন হচ্ছে, দেখো কি বলছে, মাকড়সার বৃত্তের জাল বনে রেশমি সুতা দিয়ে। কোন সুতা? রেশমি সুতা। সিল্ক গ্রন্থি থেকে খরিত পদার্থকে শত শত অনুনালিকা যুক্ত 3 জোড়া বুননকারী
স্পিনারেটস এর মাধ্যমে সুতা নির্মাণ করে আছে। স্পিনারেটস কথাটা সঠিক। সিল্ক গ্রন্থি থেকে ক্ষয়িত স্ক্লেরোপ্রোটিন থেকে সৃষ্ট সুতা বাতাসের সংস্পর্শে এসে শক্ত রেশমি সুতা হয়। একই বেশের ইস্পাতের সুতা অপেক্ষা মাকড়সার সুতা বেশি শক্তিশালী। কত গুণ শক্তিশালী সেটা বলে নাই। টান দিয়ে ছিটতে গেলে ছেঁড়ার আগে সুতা 1/5 পর্যন্ত লম্বা হয়, 1/5 পর্যন্ত লম্বা হয়, এটা বলা আছে। তাহলে আমাদের হচ্ছে এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে সত্যি না, স্টিলের চেয়ে 5 গুণ শক্তি। এইটা এরকম স্পেসিফিক কোনো কথা আমাদের বইগুলোতে নেই। তাহলে 1 এবং 3 হবে অ্যান্সার, 1 এবং 3 হবে অ্যান্সার, 1 এবং 3 হবে অ্যান্সার। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের উদ্দীপকের ট্যাক্সিসটা খেয়াল করে দেখো। এখানে আমাদের হচ্ছে যে পাতা আছে, এখানে সূর্যের আলো আছে, ও যাচ্ছে পাতার দিকে। আর এখানে হচ্ছে যে আহ উদ্দীপনা দুইটা, উদ্দীপনা এই একটা, এখানে একটা উদ্দীপনা, আর হচ্ছে এখানে একটা উদ্দীপনা, দুইটা উদ্দীপনা। তো ও যাচ্ছে হচ্ছে উদ্দীপনার দিকে। আর এখানে দেখাচ্ছে উদ্দীপকে কোন ট্যাক্সিস নিদর্শন করতেছে। এখানে হচ্ছে যে সূর্যের আলো আছে, পাতা আছে, এই জায়গায় হচ্ছে যে যাচ্ছে কোন দিকে বোঝাচ্ছে, মানে এইটা দিয়ে রিওট্যাক্সিস তো না, এটা তো বাদ। মেনোট্যাক্সিস আমাদের হচ্ছে যে ক্লাইনোট্যাক্সিস, এখানে তো আসলে ছবি দেখে বোঝার সুযোগ নাই যে এটা কোন ট্যাক্সিস বুঝাইতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, মানে যাওয়ার দিক প্রাণীর কোনটা, এইটা যাওয়ার দিক। যদি এইটা যাওয়ার দিক হয় তাহলে হচ্ছে এখানে তো আমাদের দুইটা উদ্দীপক, মানে বা এটা যাওয়ার দিক যদি হয় তাহলে এখান থেকে একটা উদ্দীপনা, এখান থেকে একটা উদ্দীপনা ভারসাম্য রক্ষা করে চলতেছে। তো ভারসাম্য রক্ষা করলে চললে কি বলি আমরা, এই যে দেখো এখানে আমরা পড়ে আসছিলাম, কোথায় জানি ট্যাক্সিস গুলো আমরা পড়লাম, এই যে এখানে আমরা পড়ছি ভারসাম্য রক্ষা করে চললে এটাকে বলা হয় টেলো। আরো ভারসাম্য রক্ষা করলে চললে এটাকে বলে ট্রপো। আর একদিকে গেলে এটাকে বলে টেলো। ঠিক আছে, একদিকে গেলে এটাকে বলে টেলো। তো আমার মনে হয় এটা ট্রপোট্যাক্সিসই বুঝাইতে চাইছে, যে ভারসাম্য রক্ষা করে চলতেছে। আমার মতে হচ্ছে টপোট্যাক্সিসই বুঝাতে চাচ্ছে। কিন্তু তুমি আমাদের কথাগুলো মনে রেখো যে কোন ট্যাক্সিসে কি, যে ট্রপো ভারসাম্য, টেলো হচ্ছে শক্তিশালীর দিকে যাওয়া, নেমো হচ্ছে যে আমাদের স্মৃতিমূলক সাড়া, মেনো হচ্ছে যে আমাদের সূর্যের আলোর দিকে, সূর্যের আলোর প্রতি সাড়া দিয়ে আমাদের যে কৌণিক চলন পিঁপড়ার, আর হচ্ছে যে ক্লাইনোট্যাক্সিস হচ্ছে ব্লোফ্লাই বাটারফ্লাইয়ের ক্ষেত্রে, সেটা মনে রেখো। কোন বিবেচনায় রেখে উদ্দীপকের প্রাণীটি চলে, উদ্দীপকের প্রাণীটা চলে হচ্ছে যে আমাদের কোন বিবেচনা রেখে, কোন বিবেচনা রেখে। সো এখানে কিন্তু আবার একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা কিন্তু একটা কৌণিক চলনও বলা যায়, যে সূর্যের প্রতি সাড়া দিয়ে এটা কৌণিক চলন করতেছে। তো এখানে চলন পথের দূরত্ব আলো অন্ধকার, আমরা হচ্ছে যদি কৌণিক দূরত্বটা বিবেচনা করি তাহলে কিন্তু এটা আবার মেনোট্যাক্সিস চলে আসে। আমরা যদি কৌণিক সূর্যের আলোর সাথে, আচ্ছা এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে তাই না, এখানে একটা অ্যাঙ্গেল বলেই দিছে, এখানে একটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলে দিছে, তাহলে আমরা এটাকে মেনোট্যাক্সিস কেন দিব না, আমরা এটাকে মেনোট্যাক্সিসই দিই। এবং হচ্ছে এইখানে আমরা এই কৌণিক দূরত্বটাকেই মেইন ফিচার হিসাবে ধরি, কৌণিক দূরত্বটাকে আমরা মেইন ফিচার হিসেবে ধরি। তারপর আসা যাক হচ্ছে আমাদের আমাদের বইয়ে আর প্রশ্ন নাই, মানে যেহেতু এটা অনেক বছর ধরে ফুল সিলেবাস নেই, আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো মিস আপ হয়েছে সেটা আমরা বই থেকে নিয়ে আসছি। আচ্ছা দেখো, যে একই প্রজাতির অন্য সদস্যের প্রতি প্রাণীর যে একটা ভালোবাসা, মানে হচ্ছে আমরা মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি সহমর্মিতা দেখাই না, এটাকেই বলা হয়েছে সহমর্মিতা, বা হচ্ছে পারস্পরিক আচরণ, বা এটাকে অল্ট্রুইজম বলা হয়। এটাকে কি বলা হয়, অল্ট্রুইজম বলা হয়, পরস্পরের প্রতি সহমর্মিতা বা পরার্থপরতা। যেমন মৌমাছি, এরা দলবদ্ধভাবে চলে, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি, প্রত্যেকের জন্য কাজ করে যায়। বেবুন 6 বছর পর্যন্ত তার সন্তানকে লালন পালন করে। জাপানি ফলিয়েজ মাকড়সা, সেই মাকড়সাটা জন্মের পর ডিমটা বা ডিম পেড়ে ডিমটাকে বুকে ধারণ করে রাখে, বুক থেকে হচ্ছে যে মাকড়সা বের হয়, মাকড়সাগুলো ফার্স্ট ফেজে তারা চোখেও দেখে না সেভাবে, খাবারও খাইতে যেতে পারে না, তো তারা মায়ের দেহটাকে কি করে, খাদ্য হিসেবে ভক্ষণ করে। সো মা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে। রক্তচোষা বাদুড় দেখা যায় যে নিজে খাবার রক্ত খায়া ওই রক্ত এসে বমি করে পরিবারের যেই সদস্যগুলো, বৃদ্ধ শিশু যারা যেতে পারতেছে না তাদেরকে দেয়। আফ্রিকা বার্নেট বাদুড়, তারা কি করে, একটা শিকার আসতেছে বাদুড়কে কামড় দিতে, তো ও একজন দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে, অন্য সদস্যগুলোকে সতর্ক করে, বাদুড়কে নিজের দিকে আকৃষ্ট করে বাদুড়ের খাবার নিজে হয়ে যায়। ডলফিন একটার জন্য অসুস্থ হইলে বাকিরা ঠেলে তাকে উপরের দিকে উঠে শ্বাস নিতে সাহায্য করে। সুন্দরবনে যে চিত্রা হরিণ এবং রেসাস বানর, এদের মধ্যে অল্ট্রুইজম দেখা যায়। তো বানর কি করে, যে হচ্ছে গাছের উপরে থাকে, ও দূর থেকে বাঘ দেখতে পেলে চিৎকার করে হরিণকে সতর্ক করে। আবার গাছের ডালা যদি অনেক উপরে চলে যায়, যদি হচ্ছে যে হরিণ খাইতে না পারে, বানর হচ্ছে যে ডালা ভেঙে ভেঙে হরিণকে দিয়ে দেয়, যে দাও তোমরা খাও।
তারপর হচ্ছে মৌমাছি, মৌমাছির মধ্যে রানী মৌমাছি যে আছে, রানী মৌমাছি কিন্তু এই মৌমাছিদের চালায়। সো মৌমাছি মাতৃতান্ত্রিক সমাজ দেখা যায়। রানী মৌমাছি হচ্ছে যে আমাদের এদের হুলে কোনো বার্ব থাকে না, সো বার্ব না থাকে এরা বারবার হুল ফুটাইতে পারে। সো নর্মালি হচ্ছে দেখা যায় আমাদের যে যখন কামড় দেয়, আমাদের বেসিক্যালি কর্মী মৌমাছি কামড় দেয়, ওরা কামড় দিলে ওদের হুলটা আমাদের আটকা যায়, ওইটা আমরা টান দিয়ে বের করি। কিন্তু রানী মৌমাছি আমাদের কামড় দিলেও ওদের হুল আটকাবে না, কারণ ওদের হুলে কোনো কাঁটা নাই, বার্ব মানে কাঁটা। কর্মী মৌমাছির হুলে কাঁটা আছে, সেই জন্য আমাদের এখানে কামড় দিলে ওই কাঁটাটা আমাদের মাসেলের সাথে লেগে গিয়ে আটকে যায়, বের করতে পারে না। এই জন্য কিন্তু পরবর্তীতে তার মধু সংগ্রহ করতে পারে না। আমাদের রানী মৌমাছি সঙ্গমের পর দিনে 1500 থেকে 2000 ডিম পাড়তে পারে। ডিমটাকে কোনটাকে নিষিক্ত করবে আর কোনটাকে নিষিক্ত করবে না, এটা রানীর একদম হচ্ছে নিয়ন্ত্রণাধীন। যেটা নিষিক্ত ডিম্বাণু সেটা থেকে কর্মী মৌমাছি হবে, যেটা অনিষিক্ত ডিম্বাণু সেখান থেকে হচ্ছে যে পুরুষ মৌমাছি তৈরি হবে। তাই পুরুষ মৌমাছি তৈরির প্রক্রিয়াটা কিন্তু এক ধরনের পার্থেনোজেনেসিস, কারণ আমরা জানি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? পার্থেনোজেনেসিস। তাহলে পুরুষ মৌমাছিটা কি একটা? পুরুষ মৌমাছিটা একটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পুরুষ মৌমাছি কি একটা? পুরুষ মৌমাছি একটা পার্থেনোজেনেসিস। আচ্ছা, এবার দেখো আমাদের হচ্ছে যে ভবিষ্যৎ রানীর লার্ভাগুলো তরুণ কর্মী মৌমাছির গলবিলীয় ও ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে খরিত নাইট্রোজেন সমৃদ্ধ রাজকীয় জেলি খেয়ে বড় হয়, ফলে রানী মৌমাছিতে রূপান্তর। এই ঘটনাকে সুপারসিডিউর বলা হয়। তো দেখা যায় যে নিষিক্ত যে ডিম্বাণু যেগুলা থেকে কর্মী মৌমাছি তৈরি হতে পারে, সেখানে কিছু নিষিক্ত ডিম্বাণুকে কর্মী মৌমাছিরা রাজকীয় জেলি খাওয়ায়। যারা রাজকীয় জেলি খাবে তারা হচ্ছে আমাদের রানী মৌমাছি হয়ে উঠবে, যারা রাজকীয় জেলি পাবে না তারা রানী মৌমাছি হবে না। এটাকে বলে সুপারসিডিউর। 16 দিনের মধ্যে মৌমাছিকেরা রানীকে পূর্ণাঙ্গ করে তোলে। নতুন রানী বেরোয়, অন্য যারা ধরো ওরা হচ্ছে রাজকীয় জেলি খাওয়ায় 10টারে, এর মধ্যে একজন রানী হয়ে দ্রুত বের হয়ে যায়, তখন সে বাকিগুলার হুল ফুটায় কি করে? মেরে ফেলে। আর একই সময় যদি 2টা রানী থাকে তখন তাদের মধ্যে একটা মরণ যুদ্ধ হবে, ডুয়েল টু ডেথ। যতক্ষণ না কেউ মরবে ততক্ষণ এরা যুদ্ধ করবে। তারপর হচ্ছে যে দেখো আমাদের রানী মৌমাছি সব সময় মৌচাকে থাকে, শুধু একবার সে হচ্ছে মৌচাক থেকে বের হয়, সঙ্গম উদ্যান বা নুপচুয়াল ফ্লাইট বলি আমরা, ন্যাপচুয়াল ফ্লাইট। তো এখানে কি হয়? একটা রানী মৌমাছির সাথে 300 থেকে 400 বা কয়েকশো পুরুষ মৌমাছি সঙ্গম করে। রানী মৌমাছি সবার থেকে শুক্রাণু সংগ্রহ করে রাখে, তার ইচ্ছা মতো সে ডিমকে নিষিক্ত করে। এবং পুরুষ মৌমাছির জীবনের উদ্দেশ্য একটা রানী মৌমাছির সাথে সঙ্গম করা। রানী মৌমাছির সাথে সঙ্গমের সময় সে যে শুক্রাণু দেয়, সেখানে তার বডির সব প্রোটিনটা দিয়ে দেয়, গুরুত্বপূর্ণ প্রোটিন। এই গুরুত্বপূর্ণ প্রোটিন দেওয়ার কারণে সে মারা যায়। রানী মৌমাছি 3 থেকে 5 বছর হচ্ছে বাঁচে। রানী মৌমাছির প্রধান কাজ হচ্ছে ডিম পাড়া। 1.5 লক্ষ ডিম পাড়ে, কলোনির প্রশাসনিক দায়িত্ব পালন করে এবং এর মস্তক থেকে খরিত তরল ফোরামেন যেটার মধ্যে থাকে অক্সিডেসিনয়েড অ্যাসিড, এটা মৌচাকের বিভিন্ন সদস্যের সঙ্গবদ্ধ রাখতে সাহায্য করে। পুরুষ মৌমাছিটা কিন্তু আমাদের হচ্ছে কি, এই অনিষিক্ত ডিম থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় এই হ্যাপ্লয়েড পুরুষ মৌমাছি হয়। সঙ্গমী পুরুষ মৌমাছির একমাত্র কাজ। কর্মী মৌমাছি আমাদের মেইন কাজটা ওরা করে, আমাদের হচ্ছে মধু সংগ্রহ থেকে শুরু করে সব কাজ কর্মী মৌমাছিরাই করে। রাজকীয় জেলি, এটা কর্মী মৌমাছি হাইপোফ্যারেঞ্জিয়াল এবং ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে খরিত হয়। এর মধ্যে পানি থাকে, প্রোটিন থাকে, চিনি থাকে, ভিটামিন থাকে এবং এটা কিন্তু বিভিন্ন জায়গার রাজকীয় জেলি বিভিন্ন রকম হয়। সো রাজকীয় জেলিটাকে বর্তমানে সংগ্রহ করে এটা স্কিনের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে, দেখা যাচ্ছে স্কিনের জন্য খুব ভালো। আর এই যে মৌমাছির নৃত্য, একটা চক্রাকার নৃত্য, একটা ওয়াগাল নৃত্য। মৌমাছির নৃত্য কে দেখেন? কার্ল ফন ব্রিস মৌমাছির নৃত্য দেখতে পায়, এটাকে মৌমাছির ভাষা বলা হয়। তো দেখা গেছে এই জন্য তিনি নোবেল পুরস্কারও পায়। চক্রাকার নৃত্য, ওয়াগাল নৃত্য। সো এই নৃত্যের মাধ্যমে ধরো মৌমাছিগুলো গ্রুপ করে 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 মধু সংগ্রহে যায়। সো মধু তো তাই খোঁজে, যদি দেখে যে কোথাও মধু পাইছে তখন সে ড্যান্স করে সদস্যদের জানায় যে তাদের মৌচাক থেকে কত দূরে মধু আছে। সো যদি এটা 100 মিটারের কম দূরত্বে কোনো মৌমাছির বাসা থেকে 100 মিটারের কম দূরত্বে কোনো খাবারের উৎস পাইলে সে হচ্ছে যে বৃত্তাকার নৃত্য করে বা চক্রাকার নৃত্য করে। আর যদি হচ্ছে বাসা থেকে 150 মিটার দূরে কোনো খাবার পায় তখন ইংরেজি 4 অক্ষরের মতো ওয়াগাল নৃত্য করে। তাহলে 100 মিটারের কম দূরত্বে বৃত্তাকার বা চক্রাকার নৃত্য, আর 150 মিটারের বেশি 150 মিটারের বেশি দূরত্বে হচ্ছে ওয়াগাল নৃত্য করে। ঠিক আছে? সো তাহলে আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তাগুলা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। সো হোপসো এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে। তো তোমরা ক্লাসটা ভালো করে পড়ার পরে অবশ্যই 10 মিনিটের জন্য হলেও বইটা একটু খুলবা, তাহলে দেখবো তোমার পড়াটা একদম সলিড হয়ে যাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম সকলকে।